সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানসারিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের অঙ্কিত স্যার। তো তোমাদের বিশেষ করে আমি এখন যে ক্লাসটা করাতে চলেছি, তোমাদের যারা ক্লাস 8-এর এনএমএমএস স্কলারশিপের এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো তোমরা জানো যে মিশ্রণের যে চ্যাপ্টারটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো, তো সেই মিশ্রণের চ্যাপ্টারের আজকে আমরা অঙ্কগুলো করতে চলেছি। তো দেখো, এটা শুধুমাত্র ক্লাস 8-এর জন্য নয়, 7, 8, 9, 10 তোমরা যেই 4টে ক্লাসের যে কেউ কিন্তু এই মিশ্রণের চ্যাপ্টারটা কিন্তু তোমরা শিখতে পারো। বিশেষ করে যে কোনো তোমরা স্কলারশিপের এক্সাম দিতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে কভার করে যেতে হবে, ঠিক আছে? তো আজকে আমি যে ক্লাসটা করাতে চলেছি সেটা দেখো, যে কোনো স্কলারশিপ তুমি ভিএসও দাও বা ট্যালেন্ট সার্চ, এনএমএস তো অবশ্যই আমরা এনএমএসের ক্লাস অলরেডি করছি, প্রত্যেকটা ক্লাসই এখন এনএমএস চলছে। তাছাড়াও কি রয়েছে তোমাদের ট্যালেন্ট হান্ট, তারপরে ট্যালেন্ট হান্ট আছে, তারপরে আছে তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো অনেক রকমের এক্সাম, স্কলারশিপের এক্সাম, সেই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর তাছাড়াও তোমাদের যারা যারা 7, 8, 9, 10, আমি স্পেশালি 7, 8, 9, 10 ক্লাসের তোমাদের সায়েন্স, তার সাথে ম্যাথামেটিক্স, অঙ্ক এবং বিজ্ঞানের যে প্রত্যেকটা ক্লাস কিন্তু এক এক করে ধীরে ধীরে তোমাদের সাথে আমি শেয়ার করব, ধীরে ধীরে আসবে, ঠিক আছে? চলো শুরু করা যায় আজকে আমাদের মিশ্রণের চ্যাপ্টার। দেখো, আচ্ছা, মিশ্রণের তোমরা মোটামুটি বেসিকটা আশা করি জানো। তো এইগুলো আজকের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু বেসিকের ওপর খুব বেশি টাফ কোশ্চেন নেই। প্রথমে দেখো, বলছে মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 3:4, তাহলে মিশ্রণটিতে পটাশের আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে একটা মিশ্রণ আছে, সেখানে মানে মিশ্র সার মানে কি, ইউরিয়া এক ধরনের সার আর পটাশ হলো এক ধরনের সার, দুটো সার একসাথে মেশানো আছে। এবার এই দুটো সারের অনুপাত বলে দিয়েছে 3:4, তাহলে আমাদের পটাশের আনুপাতিক ভাগহার বের করতে বলছে। পটাশ, তাই তো? দেখো, প্রথমটা হলো ইউরিয়া, তাহলে ইউরিয়া ইজ টু পটাশ, আমি যদি এভাবে লিখি ইউরিয়া ইজ টু পটাশ কত, 3:4 আছে। আনুপাতিক ভাগহার যদি বের করতে হয়, যদি বলা হয়, ধরো আমি বলছি এখানে ইউরিয়ার আনুপাতিক ভাগহার কত হবে, ইউরিয়ার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার। দেখো, প্রথমত আমাদের ইউরিয়ার যে অনুপাতটা রয়েছে সেটা কত, ইউরিয়ার অনুপাত হলো 3। ইউরিয়ার মান যদি আমরা 3 বসাই তাহলে আমাদের ওপরে 3 লিখতে হবে, বাই নিচে কি করতে হবে, ইউরিয়া এবং পটাশ মিলে টোটাল কত সেটা কিন্তু নিচে যোগ করে দিতে হবে। অর্থাৎ 3+4 সমান কত চলে আসছে, 3/7। এই যে এটাই হলো আনুপাতিক ভাগহার। এটা কার আনুপাতিক ভাগহার? এটা হলো ইউরিয়ার আনুপাতিক ভাগহার। এবার যদি বলা হয় তোমাদের পটাশের আনুপাতিক ভাগহার, এখানে চেয়েছে তোমাদের পটাশের আনুপাতিক ভাগহার, ঠিক আছে? পটাশের যদি আমরা আনুপাতিক ভাগহার বের করতে চাই তাহলে পটাশের মানটা কত, দেখো পটাশের মান পরে আছে, তার মানে এটা হলো 4। পটাশের মান কত, 4। তাহলে 4 এদের যোগফল, এই দুটো যোগফল আমাদের করতে হবে, অর্থাৎ 3+4, অর্থাৎ 4 3 7, 4/7। এটা হয়ে যাচ্ছে পটাশের আনুপাতিক ভাগহার, 4/7। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা স্কলারশিপের এক্সাম দিতে যাচ্ছ, এটা একদম বেসিক জিনিস। যারা যারা মিশ্রণের চ্যাপ্টার করেছো তারা প্রত্যেকে কিন্তু এটা পারবে। ওকে, নেক্সট। তাহলে আমাদের যদি ইউরিয়া বলে তাহলে আমরা ইউরিয়ার মানটা বসাবো বাই দুটো যোগফল, অর্থাৎ 3 × 7, তাহলে 3/7। আর যদি পটাশ বলে তাহলে 4/4 3 7, তাহলে 4/7 অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। নেক্সট দেখো, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। বলছে যে কোনো অনুপাতের দুটি অংশের আনুপাতিক ভাগহারের যোগফল কত? সে যে কোনো অনুপাত হোক না কেন, তাদের যদি আমরা আনুপাতিক ভাগহার বের করি, তাদের সমষ্টি, তাদের যোগফল কত হবে? দেখো, আগের অঙ্কটাতে আমরা অলরেডি এখানে কি পাচ্ছি, যে এই যে ইউরিয়ার আনুপাতিক ভাগহার কত পেলাম, 3/7। আর যদি বলা হয় যে পটাশের আনুপাতিক ভাগহার কত পেলাম আমরা, 4/7। 4/7। এবার তুমি দুটো আনুপাতিক ভাগহারকে যোগ করো, কত হবে? দেখো, 3+4 অর্থাৎ 7/7 হয়ে যাচ্ছে। তার মানে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। যে কোনো অনুপাত তুমি নাও না কেন, যে কোনো অনুপাত নেবে, সেই অনুপাতের যদি তুমি আনুপাতিক ভাগহারগুলো বের করো এবং সেগুলোকে যদি যোগ করো তাহলে সেটা কিন্তু অবশ্যই 1 হয়ে যাবে। এখানে দুটোর জায়গায় ধরো আমি বলেছি যে 2 রকমের সার বলেছি, এখানে 3 রকমের সার, 4 রকমের সার, 3টে অনুপাত থাকতে পারে, 4টে অনুপাত থাকতে পারে। ধরো আমি বলছি যে 2:3:2,
4, ঠিক আছে। তো এই যে অনুপাতটা আছে এর আনুপাতিক ভাগারগুলো কত কত হবে? প্রথমটা হবে 2/4, 7, 8, 9, যোগফল হয়ে যাচ্ছে 9, প্রথমটার হয়ে গেল। দ্বিতীয়টার আনুপাতিক ভাগার কত হবে? 3 এদের যোগফল, তাই না? তাহলে 9ই হবে যোগফল। আর 4-এর এটা কি হবে? 4 এদের যোগফল হলো 9। তাহলে এটা হলো প্রথমটার আনুপাতিক ভাগার, এটা দ্বিতীয়টার আনুপাতিক ভাগার, আর এটা হলো তৃতীয় যে সংখ্যাটা আছে তার আনুপাতিক ভাগার, ঠিক আছে, তৃতীয়টার আনুপাতিক ভাগার। এবার এদের যোগফলও কিন্তু আমাদের কত হবে? 1 হয়ে যাবে। আনুপাতিক ভাগার সবগুলোর সমষ্টি অলওয়েজ 1, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা যোগ করে দেখতে পারো, 1 চলে আসবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে যে 15 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 1:4। তাহলে 15 লিটার মিশ্রণ আছে, সেখানে দুধ এবং জলের অনুপাত 1:4। যদি 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ শতকরা কত থাকবে? শতকরা কত পরিমাণ দুধ থাকবে সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো, প্রথমত 15 লিটারের মধ্যে আমাদের দুধ কতটুকু আছে, জল কতটুকু আছে সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দুধ কতটুকু থাকবে? দুধ থাকবে টোটাল হলো 15 লিটার। তাহলে 15 ইন্টু এর যে আনুপাতিক ভাগারটা সেটা আমাদের লিখতে হবে। দুধের আনুপাতিক ভাগার কত হবে? 1/4 একে 5, তাহলে 1/5 হয়ে যাবে, ঠিক আছে। টোটাল যে মিশ্রণটা সেটাকে আমরা আগে লিখবো ইন্টু দুধ যদি বের করতে হয় দুধের পরিমাণ, তাহলে সেটাকে আমরা তার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো। 3×5 = 15, তাহলে কত হচ্ছে? দুধের পরিমাণ হচ্ছে 3 লিটার। আর যদি আমাদের জল বের করতে থাকে, জল বের করতে বলে, তাহলে জল থাকবে কতটুকু? 15 ইন্টু এটা হয়ে যাবে 4/5, 4 এদের যোগফল হয়ে যাচ্ছে 4/5, তাহলে 3×5 = 15, 3×4 = 12, ঠিক আছে। বা এরকমও বের করা যায় যে দুধের পরিমাণ যদি আমাদের 15-র মধ্যে 3 লিটার হয় তাহলে বাকিটা হয়ে যাবে জল, অর্থাৎ 15 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে কত? 12। এভাবে করারও প্রয়োজন নেই, ঠিক আছে। এটা যদি 3 হয় এটা হয়ে যাবে 12, টোটাল যেহেতু 15। এবার বলছে যদি 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ শতকরা কত থাকবে? দেখো, 3 লিটার জল মেশাচ্ছে, তাহলে জল আমাদের 12 লিটার বেরোলো, সেখানে আরও 3 লিটার যদি মেশানো হয় তাহলে কত হয়ে যাচ্ছে? 15 লিটার হয়ে যাচ্ছে। জলের পরিমাণ হয়ে যাচ্ছে 15 লিটার আর দুধের পরিমাণ হচ্ছে 3 লিটার। আমাদের বের করতে বলেছে যে নতুন মিশ্রণে দুধ শতকরা কত থাকবে। তাহলে শতকরা যদি আমাদের বের করতে হয়, তোমরা এটা ভালো করে মনে রাখবে, শতকরার হিসাবের ক্ষেত্রে যেহেতু দুধের শতকরা হিসাব বলছে, তাহলে আমাদের নতুন মিশ্রণে দুধ প্রথমত কতটুকু আছে? দেখো 3 লিটার আছে, তাহলে উপরে আমরা লিখলাম 3 লিটার, আর নিচে আমাদের টোটাল মিশ্রণ কতটা আছে সেটা লিখতে হবে। তো টোটাল মিশ্রণ এখানে হলো 3 আর এখানে হলো 15, এই 15 আর 3-এ হয়ে যাবে কত? 18 লিটার। এটা হলো টোটালের উপর আমাদের বের করতে হবে। টোটাল 18 লিটার, তার মধ্যে দুধ আছে হলো 3 লিটার, ইন্টু 100 করবো আমরা, গুণ 100, 3×6 = 18, ঠিক আছে। এটা তোমরা যদি 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 1/6 মানে 16×2=3, ওটাও একটা হয়ে যায়। তো তোমাদের আমি দেখিয়ে দিই, এটা যদি ভাগ করো কত হবে? 16×2/3 হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে 50কে ভাগ করো, 3×1=3, 20, 3×6 = 18, এটা হচ্ছে 2, তাহলে 16 কত হচ্ছে? 2/3, 16×2/3, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের যেহেতু এই জায়গাটা তোমরা কিন্তু গোলাবে না, এখানে কিন্তু অনেক সময় তোমরা ওই জলের পরিমাণটা বা এই দুটো যোগফল করলে হবে না, 12 আর 3 15, এই 15 লিখলে হবে না। কারণ কি, যখন আবার 3 লিটার জল মেশালো তখন কিন্তু আমাদের কি হলো, আবার কিন্তু মিশ্রণের পরিমাণটা অনেকটা বেড়ে গেল, মানে 18 লিটার হয়ে গেল। তাহলে 18 লিটারের মধ্যে দুধ আছে কত লিটার? 3 লিটার, শতকরা মানে ইন্টু 100। চলো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে যে 15 কিগ্রা দুধে 9:6 অনুপাতে দুধ ও জল থাকলে ওই দুধে জলের পরিমাণ কত হবে?
শুধুমাত্র জলের পরিমাণটা বের করতে দিয়েছে। তো আমরা দুধ জল দুটোই কিন্তু খুব ইজিভাবেই বের করতে পারি। টোটাল আমাদের মিশ্রণ আছে কত, 15 লিটার, তাহলে 15 ইন্টু, ঠিক আছে, বলছে 15 লিটার দুধের মধ্যে 9:6 অনুপাতে দুধ এবং জল থাকলে দুধে জলের পরিমাণ বের করতে বলছে। তাহলে জলের পরিমাণ যদি আমরা বের করতে চাই, জল সমান আমাদের কি হবে, টোটাল মিশ্রণ ইন্টু জলের আনুপাতিক ভাগাহার। তো জলের আনুপাতিক ভাগাহার কত হবে, এটা ওপরে দেখো 6 আছে, আর এটা হচ্ছে 9 আর 6 হচ্ছে 15, ঠিক আছে, 9 আর 6 যোগফল 15, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিগ্রা দিয়েছে, এগুলো অ্যাকচুয়াল লিটার হবে, এগুলো কিগ্রা তো হয় নাকি, আচ্ছা 6 লিটার হয়ে যাবে, ঠিক আছে, ইউনিটগুলো লিটার করে নেবে। আরেকটা ব্যাপার হলো 9:6 যেহেতু 6 আছে না, এটাকে তোমরা ভাঙতেও পারো, তাহলে কত হচ্ছে 3 3 9, 3 2 6, 3:2ও হতে পারে, তাহলে 15 ইন্টু আমার এটা যেহেতু জল হচ্ছে 2 আর এদের যোগফল হচ্ছে 5, তাহলে 3 5 15, 3 2 6, তো আলটিমেটলি কিন্তু একই আসবে, ঠিক আছে। সে তুমি ওই রেশিওটাকে ছোট করলেও যা হবে, রেশিওটা যা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করলেও সেম অ্যান্সার চলে আসবে। নেক্সট, আচ্ছা তাহলে অ্যান্সার কি হলো আমাদের, 6 লিটার, অপশান এ হয়ে গেল, তাই তো, 6 লিটার হয়ে যাবে এটা, অপশান এ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, কোনো একটি মিশ্র পদার্থে প্রথম উপাদানের আনুপাতিক ভাগহার 1/3, প্রথম উপাদানের আনুপাতিক ভাগহার কত, 1/3 হলে প্রথম উপাদান ও দ্বিতীয় উপাদানের অনুপাত কত হবে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো যারা জানো আশা করি এটা তাদের কাছে খুব ইজি মনে হবে, যারা জানো না তাদের কাছে কিন্তু সারপ্রাইজ মনে হবে। তো আনুপাতিক ভাগাহার আমাদের প্রথম উপাদানের দিয়েছে, প্রথম উপাদানের ভালো করে বোঝো, প্রথম উপাদানের আমাদের আনুপাতিক ভাগাহার কত, 1/3 আছে, তাহলে দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগাহার কত হবে। তোমাদের আমি বলেছিলাম দুটো আনুপাতিক ভাগহার মিলে কত হয়, 1 হয়, দুটো আনুপাতিক ভাগহার মিলে সমষ্টি হয়ে যাবে 1, মানে যতগুলো উপাদান থাকবে তাদের যে আনুপাতিক ভাগহার সেগুলো সমষ্টি সবসময় 1 হয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় যে উপাদান আছে তার আনুপাতিক ভাগহার কত হবে, 1 - 1/3, তাহলে এটা হচ্ছে 3 বিয়োগ 1, দ্যাট ইজ 2/3, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টার আনুপাতিক ভাগহার হয়ে যাচ্ছে আমাদের কত, 2/3। দেখো এইভাবে করতেই হয় না, এভাবে আমাদের করারই প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যাবে। এখানে কিভাবে হবে, 3 ভাগের 1 ভাগ যদি তোমার প্রথম উপাদানটা থাকে, তাহলে 3 ভাগের বাকি কত ভাগ পড়ে থাকে, 1 ভাগ চলে গেলে আরও 2 ভাগ থাকবে, সেই 2 ভাগ লিখে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ হলো আমাদের প্রথম উপাদান, তাহলে দ্বিতীয় উপাদান কত হবে, দ্বিতীয় উপাদান হয়ে যাবে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে, 3 ভাগের 2 ভাগ, ব্যাস, এটা কিছুই করার মতো নেই। দেখো এখানে 3 3 আমরা যদি নিচে নিচে কেটে দিই 1:2 হয়ে যাবে আমাদের রেশিও। তাহলে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত কত হবে, তো এদের অনুপাত মানেই হলো এদের যে আনুপাতিক ভাগহার তার রেশিও বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1:2। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, একটি ক্লাসে m জন ছাত্রছাত্রীর মধ্যে বলছে যে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত a:b দেওয়া আছে, ওই ক্লাসে ছাত্র সংখ্যা কত হবে সেটা বের করতে বলছে। খুবই ইজি অঙ্ক, কিন্তু অনেকেই এই যে a:b এটা নিয়ে অনেকেই ঘাবড়ে যাও, ঘাবড়ানোর কিছু নেই, একদম নর্মালভাবে আমরা এটা সলভ করব। প্রথমত আমাদের ক্লাসে টোটাল ছাত্রছাত্রীর মধ্যে মানে m জন ছাত্রছাত্রী টোটাল আছে, আমাদের বের করতে বলছে যে ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা সমান কত হবে। দেখো টোটাল আমাদের ছাত্রছাত্রী কত আছে, m, তাহলে টোটাল যত আছে তত ইন্টু ছাত্রদের আনুপাতিক ভাগহার, ইন্টু কী হবে, ছাত্রদের আনুপাতিক ভাগহার। তাহলে ছাত্রদের আনুপাতিক ভাগহার কত হবে, দেখো ছাত্র ইস্টু ছাত্রী আছে a:b, তাহলে ছাত্র কত a/ এদের সমষ্টি, তাই না, অনুপাত দুটো সমষ্টি কত হয় a+b, তাহলে আমাদের হয়ে যাচ্ছে ma/a+b, এটা হয়ে যাচ্ছে ছাত্র সংখ্যা, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, ma/a+b, বুঝতে পেরেছো। তাহলে আমাদের টোটাল ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী টোটাল আছে m জন, তাহলে m ইন্টু
ছাত্রদের আনুপাতিক ভাগাহার, তাহলে এ বাই এ প্লাস বি। যদি বলা হতো ছাত্রীদের আনুপাতিক ভাগাহার কত হবে, তাহলে হয়ে যাবে তোমাদের এম ইন্টু, তখন ছাত্রীদের যদি বলে তাহলে কি হবে এম ইন্টু, তখন ছাত্রী সংখ্যা কত বি, বি বাই এদের সমষ্টি অর্থাৎ এ প্লাস বি, দ্যাট ইজ এম বি বাই এ প্লাস বি। এটা কিন্তু যদি ছাত্রী সংখ্যা বলতো তাহলে আমাদের এটা বেরোতো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে কি মিড ডে মিলের খিচুড়ি রান্নার সময় চাল ও ডালের পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে x:y। তাহলে চাল এবং প্রথমে চাল দিয়েছে, তারপরে হলো ডাল। বলে ডালের পরিমাণের আনুপাতিক ভাগাহার কত হবে, তাহলে ডালের পরিমাণের আনুপাতিক ভাগাহার কত হবে। তো এক্ষুনি আমরা অলরেডি একটা দেখলাম, তো একই রকমভাবে এটাও করতে হবে। আচ্ছা, এখানে আনুপাতিক ভাগাহার দিয়েছে, এখানে তো আমাদের কোনো পরিমাণই নেই, টোটাল পরিমাণটা কি দেওয়া আছে, নেই, শুধুমাত্র আনুপাতিক ভাগাহার। তাহলে প্রথমে আছে চাল, পরে আছে ডাল, আমাদের বের করতে বলেছে ডাল অর্থাৎ পরেরটা মানে এখানে ওয়াই ইউনিট আছে, তাহলে ওয়াই বাই কি হবে এদের যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই। এটা হয়ে যাবে ডালের আনুপাতিক ভাগাহার, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অপশান কি হবে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি এখানে আমাদের চালের পরিমাণ বলতো তাহলে কি হতো, যদি চালের আনুপাতিক ভাগাহার তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়াই, তাই তো, এক্স বাই এক্স প্লাস, তখন অপশান সি হয়ে যেত যদি চাল বলা হতো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এক্স লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত A:B। টোটাল এক্স লিটার শরবত আছে, সেই এক্স লিটার শরবতে সিরাপ এবং জলের অনুপাত কি বলছে A:B। A:B হলে সিরাপের পরিমাণ কত লিটার হবে, আমাদের সিরাপের পরিমাণটা কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো প্রথমটা আমাদের সিরাপ আছে, প্রথমটা অর্থাৎ এ ইউনিট হলো সিরাপের জন্য আর বি ইউনিট হলো জলের জন্য। ঠিক আছে, সিরাপ ইস টু জল, দ্যাট ইজ A:B। তাহলে সিরাপের পরিমাণ আমাদের কত লিটার, এটা কিভাবে বের করবো আমরা, টোটাল আমাদের শরবত আছে কত লিটার এক্স লিটার, তাহলে টোটাল পরিমাণ ইন্টু সিরাপের আনুপাতিক ভাগাহার, সিরাপের আনুপাতিক ভাগাহার কত হবে, তো সিরাপ হবে এ বাই এদের সমষ্টি এ প্লাস বি, দ্যাট ইজ তাহলে এক্স এ বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এক্স এ বাই এ প্লাস বি, এটা হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের প্রথম যে 10টা প্রশ্ন আছে না, এই প্রশ্নগুলো অনেকটা ইজি, তারপরে কিন্তু একটু ভালো অঙ্ক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, আর শরবতের সিরাপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সিরাপের অঙ্ক আরও ভালো ভালো কিন্তু অঙ্ক শিখতে হবে, শুধুমাত্র এগুলোই নয়, তার সাথে আরও ভালো ভালো অঙ্ক শিখতে হবে। ঠিক আছে, আরও কিন্তু অনেক বেশ ডেপথ লেভেলের কোয়েশ্চেন কিন্তু থাকে সিরাপের অঙ্কে, সিরাপ বলছি কেন, মিশ্রণের চ্যাপ্টারে। একটি শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার হলো 2/5, ওই শরবতে জলের আনুপাতিক ভাগাহার কত হবে, তাহলে আমাদের সিরাপের আনুপাতিক ভাগাহার দিয়ে দিয়েছে, সিরাপের কত দিয়েছে সেটা হলো 2/5, তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে তোমরা নিজেরাই অনেকেই এখনই বলে দেবে। ঠিক আছে, করাতে করাতে তোমাদের মুখে অলরেডি চলে এসছে যে হ্যাঁ এত হবে। কত হবে আমাদের টোটাল বলেছিলাম আমরা যে আনুপাতিক ভাগাহারগুলোকে যোগ করলে 1 হয়, তাহলে 1 থেকে যদি এটা মাইনাস করি সেটা বেরিয়ে যাবে, বা আমরা মুখে মুখে করব 5/2 আমাদের সিরাপ থাকলে 5 কত ভাগ জল থাকবে 3 ভাগ। ঠিক আছে, এই দুটো মিলে দেখো 5 হয়ে যাচ্ছে, তাই না, 5/5 হয়ে গেলে আমাদের 1 হয়ে যায়। তাহলে সিরাপের অনুপাত যদি আমাদের সিরাপের আনুপাতিক ভাগাহার যদি 2/5 বলে, জলের আনুপাতিক ভাগাহার হয়ে যাবে 3/5। ঠিক আছে, 5/2 আর এখানে কত পড়ে থাকবে 5/3 পড়ে থাকবে, বা তোমরা 1 - 2/5 এভাবে করলেও এটা 3/5 চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এই অঙ্কটা কিন্তু বেশ ভালোই দিয়েছে, মানে আগের যে অঙ্কগুলো করলাম তার থেকে এটা একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে। কোনো একটি বলছে যে জল মিশ্রিত দুধের নমুনায় জল আছে 30%, জল মিশ্রিত দুধ, ঠিক আছে, জল মিশ্রিত দুধ, সেখানে জল আছে 30%। ওকে, ওই জল মিশ্রিত দুধের আনুপাতিক ভাগাহার কত হবে, দুধের আনুপাতিক ভাগাহারটা বের করতে বলছে। প্রথমত আমাদের জল যদি 30% থাকে তাহলে দুধ কতটুকু থাকবে, দুধ থাকবে আমাদের 70%, তাই তো, টোটাল যদি 100% হয়
100% আমাদের টোটাল পার্সেন্ট মানে 100-এর মধ্যে ধরতে হবে, তাহলে আমাদের 70% কিন্তু দুধ হয়ে যাবে। পার্সেন্ট যখন থাকবে, পার্সেন্ট মানে হলো আমাদের 100% টোটালটাকে ধরা হয়। আর জল যদি 30% হয়, দুধ থাকবে কত পার্সেন্ট? 70%। আচ্ছা, ওই জল মিশ্রিত দুধের আনুপাতিক ভাগ আর কত হবে? দেখো, দুধের আনুপাতিক ভাগ আর আমরা কিভাবে বের করব? টোটাল দুধের পরিমাণ কত? 70 বাই টোটাল আমাদের যে মিশ্রণের পরিমাণ কত? টোটাল মিশ্রণ হলো 70 আর 100, অর্থাৎ যেহেতু শতকরা বলছে তার মানে 100 আমাদের টোটাল মিশ্রণ। 100, 100-র মধ্যে দুধ আছে কত? 70। ওকে, কাটাকুটি করো, 7/10। তাহলে অ্যান্সার কি হবে? অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো তোমাদের আজকে আমি 10টা অঙ্কই কমপ্লিট করিয়ে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করাবো। তো ততক্ষণে তোমাদের যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক করে দেবে, তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের আমি এক এক করে কন্টিনিউয়াস ক্লাস করাচ্ছি, তো অবশ্যই দেখছি অনেকে কমেন্ট করছো, আমিও রিপ্লাই দিচ্ছি যতটা পারছি, বাকিগুলো রিপ্লাই দিয়ে দেবো, অসুবিধা নেই। তো সবাই ক্লাসটা দেখতে থাকো, আর বন্ধুদের সাথে একটু যে ক্লাসটা সেটা অবশ্যই শেয়ার করে দেবে, যারা যারা পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে দেবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।